এখন আমরা ইন্টারনাল সিএসএস সম্পর্কে পড়ব। এর আগে আমরা ইনলাইন সিএসএস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে ইনলাইন সিএসএস একটা পার্টিকুলার ট্যাগের মধ্যে দিতে হয়। সেখানে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করি এবং তার ভেতরে আমরা প্রপার্টি নেম এবং প্রপার্টি ভ্যালু অ্যাড করি। কিন্তু এইভাবে যদি প্রত্যেকটা ট্যাগের রেসপেক্টে আমাকে সিএসএস লিখতে হয়, তাহলে সেটা তুলনামূলকভাবে জটিল হয়ে যায়। সেজন্য আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করা স্টার্ট করি, যাতে পুরো ওয়েবসাইট জুড়ে আমরা যতগুলো সিএসএস লিখব সেটা যেন কম্বাইন্ডভাবে একটা জায়গাতে আমরা লিখতে পারি। তাহলে পরে ইন্টারনাল সিএসএস আমরা কিভাবে ইউজ করব সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমরা এই হেড ট্যাগের ভেতরে নেব হচ্ছে স্টাইল ট্যাগ। এই স্টাইল ট্যাগের মধ্যেই হচ্ছে পুরো ওয়েবসাইট জুড়ে যত সিএসএস অ্যাড করা হবে সব থাকবে এই স্টাইল ট্যাগের মধ্যে। তাহলে তার আগে আমরা এই ইনলাইন সিএসএস যেগুলো অ্যাড করেছিলাম সেগুলোকে আমরা সরিয়ে দেব। এরপরে আমরা প্রথমে দেখব যে আমরা একটা ট্যাগের রেসপেক্টে কিভাবে সিএসএস লিখতে পারি। ধরে নিন আমরা প্রথমে দিলাম h1। এবার এই h1 এর ভেতরে আমরা দিলাম হচ্ছে কালার রেড। সেভ করলাম, রিফ্রেশ করে দেখুন এই HTML এর মধ্যে আপনি যতগুলো h1 ট্যাগ ইউজ করবেন সবগুলো কি হবে না কালার রেড পড়বে। এটা যেরকম একদিক থেকে ভালো, সেরকম এটা অপর দিক থেকে খুব একটা সুবিধাজনক নয়। কেন কি আপনি হয়তো চাইলেন যে একটা হেডিং আপনি রেড করবেন, পরের হেডিংটা আপনি ব্লু করবেন বা অন্য কোনো কালার করবেন। তাহলে সেক্ষেত্রে যদি আপনি একটা ট্যাগের রেসপেক্টে কোনো সিএসএস লেখেন তাহলে সেটা পুরো সাইট ধরে যতগুলো এই h1 ট্যাগ পড়বে সবগুলো রেড কালার হয়ে যাবে। এটা একটা অসুবিধা। সে কারণেই আমরা কি করব, আমরা ইউজ করব হচ্ছে ক্লাস। ক্লাস নেম ধরুন আপনি নিলেন টাইটেল। ক্লাসের রেসপেক্টে সিএসএস অ্যাড করার নিয়ম হচ্ছে সব সময় ডট দেবেন, দেওয়ার পরে সেই ক্লাস নেমটা দেবেন। দেন আপনি ধরুন দিলেন কালার, ধরুন দিলেন ব্লু। রিফ্রেশ করুন, দেখুন এই ক্লাসটা যেহেতু এই ট্যাগের মধ্যে দেওয়া হয়েছে সে কারণে এই h1 ট্যাগটা ব্লু কালার সিএসএসটা নিয়েছে। ঠিক সেরকম ভাবে আপনি এই সিমিলার ক্লাসটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আপনি চাইলে এই p ট্যাগের মধ্যেও এই সেম ক্লাসটা ইউজ করতে পারেন। দেখুন এখানে প্যারাগ্রাফটাও ব্লু কালার হয়ে গেছে। তাহলে আপনি যে যে জায়গাতে এই ক্লাসটা ইউজ করবেন সেখানেই হচ্ছে এই সিএসএসটা নিয়ে নেবেন। ক্লাস লেখার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি ক্লাসের পাশে কখনোই স্পেস অ্যাড করতে পারবেন না। মানে ধরুন আপনি চাইলেন টাইটেল রেড ক্লাস নেম দেবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সবসময় ইউজ করতে হবে হাইফেন অথবা আপনি আন্ডারস্কোর ইউজ করবেন রেড। কিন্তু আপনি কখনোই এইভাবে লিখতে পারেন না যে টাইটেল দেন স্পেস দিলেন দেন লিখলেন রেড। এটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে এটা দুটো ডিফারেন্ট ক্লাসে কনভার্ট হয়ে যাবে। সেজন্য সবসময় মাথায় রাখবেন যে যদি এরকমভাবে আপনি কোনো ওয়ার্ড লেখেন তাহলে আইদার আপনি মিডিলে কোনো স্পেস দেবেন না, নয়তো আপনি হাইফেন দেবেন, নয়তো আপনি আন্ডারস্কোর দেবেন। এই গেল হচ্ছে ক্লাস। এখন আমরা জানলাম যে ট্যাগের রেসপেক্টে কিভাবে সিএসএস অ্যাড করতে হয়, ক্লাসের রেসপেক্টে কিভাবে করতে হয়। এখন আমরা শিখবো হচ্ছে আইডির রেসপেক্টে কিভাবে করতে হয়। ধরুন আপনি এখানে দিলেন একটা আইডি, এবার আপনি আইডি নেম দিলেন, টাইটেল 1।
আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি ক্লাস একাধিকবার ইউজ করতে পারেন। মানে আপনি ধরুন এই ক্লাসটা টাইটেল বলে ক্লাসটা হেড ট্যাগের রেসপেক্টটা ইউজ করলেন, প্যারাগ্রাফ ট্যাগের রেসপেক্টটা ইউজ করলেন, সেরকম আপনি একাধিকবার এই ক্লাসটা আপনি ইউজ করতে পারবেন। কিন্তু আপনি একটা আইডিকে একাধিকবার ইউজ করতে পারবেন না। এটা স্পেসিফিক্যালি একটার জন্যই হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। এরপর আপনি আইডি রেসপেক্টে কিভাবে সিএসএস লিখবেন আমরা দেখে নিই। প্রথমে আপনাকে দিতে হবে, যেরকম আমরা ক্লাসের রেসপেক্টে প্রথমে দিয়েছিলাম হচ্ছে একটা ডট, দেন ক্লাস নেম দিয়েছিলাম, ঠিক সেরকম আইডি লিখতে গেলে আপনাদেরকে প্রথমে দিতে হবে একটা হ্যাশ, দেন দিতে হবে আপনাকে আইডি নেম, দেন আপনি তার রেসপেক্টে যে সিএসএসটা অ্যাড করতে চান আপনি করতে পারেন। রিফ্রেশ করে দেখি, দেখুন এখানে কালারটা গ্রিন হয়ে গেছে। তাহলে এইভাবে আপনি ইন্টারনাল সিএসএস লিখতে পারেন। আমরা কি টাইপের দেখলাম না, আপনি ট্যাগের রেসপেক্টে লিখতে পারেন, ক্লাসের রেসপেক্টে লিখতে পারেন এবং আইডি ইউজ করে লিখতে পারেন। তো এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আপনি এইভাবে লিখতে পারেন। এখন আমরা শিখবো হচ্ছে যে এক্সটার্নাল সিএসএস কিভাবে কাজ করে। তো এর আগে আমরা জেনেছিলাম যে এক্সটার্নাল সিএসএস ইউজ করতে গেলে আমাদেরকে একটা ডিফারেন্ট ফাইল জেনারেট করতে হবে। সেই ফাইলটাকে আমাদের এইচটিএমএল এর সাথে লিংক করাতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি না, আমরা একটা ফাইল ক্রিয়েট করব। এখানে দেখুন আমাদের এই ফোল্ডারের মধ্যে আছে হচ্ছে index.html, যেটার মধ্যে আমরা এতক্ষণ এইচটিএমএল এর সব কাজগুলো করছিলাম। তো এখন আমরা করব হচ্ছে একটা নতুন ফোল্ডার অ্যাড করব। ধরুন আপনি এখানে ফোল্ডারটার নাম দিন সিএসএস। এই ফোল্ডারের ভেতরে আপনি একটা নতুন ফাইল অ্যাড করবেন, যার নাম আপনি যা খুশি দিতে পারেন। আমি এখানে দিচ্ছি কাস্টম, কিন্তু তার সাথে এক্সটেনশন অ্যাড করতে হবে, যেটা হচ্ছে .css। এর জায়গায় আপনি কাস্টমের জায়গায় আপনি অন্য যে কোনো নাম ইউজ করতে পারেন, বাট সবসময় মাথায় রাখতে হবে যে আপনাকে এই .css-টা অ্যাড করতে হবে। এন্টার করলাম, এখানে আমার একটা এক্সটার্নাল ফাইল জেনারেট হয়ে গেল। এরপরে আমি যে সিএসএস গুলো স্টাইলের ভেতরে লিখেছিলাম সেগুলো আমি এখান থেকে কাট করে নিলাম, নিয়ে এখানে আমি পেস্ট করলাম। সেভ করলাম। এখন দেখি যে সিএসএস গুলো কিভাবে কাজ করছে। তো দেখুন এখানে কিন্তু কোনো সিএসএস কাজ করছে না। তার পেছনে কারণ কি? কারণ হচ্ছে যে আমরা এখনো অবধি এই ফাইলটাকে এইচটিএমএল এর সাথে লিংক করাইনি। তাহলে আমাদের এখন প্রথম কাজ কি হবে না, আমাদেরকে লিংক করতে হবে। সেটা আমরা কিভাবে করব? খুব সহজ। লিংক ট্যাগ নিলাম, নিয়ে এখানে থাকবে হচ্ছে রিলেশন। আপনি যে ফাইলটার সাথে আপনি এইচটিএমএল এর লিংক করাচ্ছেন তার সাথে কি লিংক? তো লিংক হচ্ছে স্টাইল শিট। দেন আপনি কি করবেন না, এখানে যেহেতু আপনার যে কাস্টম সিএসএস ফাইলটা আমরা ক্রিয়েট করেছি সেটা সিএসএস ফোল্ডারের মধ্যে, তাই এখানে লিখতে হবে css/then custom.css, দেন আপনি সেভ করে দিলেন। তারপরে আপনি রিফ্রেশ করুন, দেখুন এখানে সিএসএস গুলো পড়ে গেছে। তার মানে হচ্ছে আপনার এই সিএসএস ফাইলটা এইচটিএমএল এর সাথে লিংক হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি ঠিক যেরকম ভাবে স্টাইল ট্যাগের ভেতরে ক্লাস দিয়ে আইডি দিয়ে আপনি সিএসএস দিচ্ছিলেন, সিমিলার ওয়েতে আপনি সিএসএস দেবেন, কিন্তু সেটা এই এক্সটার্নাল সিএসএস ফাইলের মধ্যে আপনি দেবেন। এবার আপনাকে একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাই, সেটা হচ্ছে সিএসএস এর প্রায়োরিটি। প্রায়োরিটি কথাটার অর্থ হচ্ছে যে ধরুন আপনাকে এই একটা ট্যাগ, ধরুন আপনি এই h1 ট্যাগটা ধরে নিন, আপনাকে এই ট্যাগটা রেসপেক্টে 3-4 রকমের সিএসএস দিতে হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে, দরকার পড়ছে সেজন্য। এখন তাহলে আপনি
কি করতে পারেন, কি সমস্যার আপনাকে সম্মুখীন হতে পারে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আমরা ইনলাইন সিএসএস একটা নিই। প্রথমে আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, তারপরে আমরা কালার নিলাম হচ্ছে ব্রাউন। সেভ করুন, রিফ্রেশ করুন। দেখুন যে এখানে যে কালারটা সেটা ব্রাউন নিয়ে নিয়েছে, কিন্তু আমাদের এখানে যে ক্লাসটা দেওয়া আছে সে ক্লাসের রেসপেক্টে কিন্তু একটা সিএসএস অ্যাড করা আছে এক্সটার্নাল সিএসএস ফাইলে। তার সত্ত্বেও আমরা যখনই ইনলাইনে একটা স্টাইল অ্যাড করলাম সেটা নিয়ে নিল, মানে সেটা ওভাররাইট করলো। তার মানে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি হচ্ছে সবসময় সব থেকে ওপরে। এরপরে হচ্ছে আপনি ধরুন এটাকে সরিয়ে দিলেন, দেন আপনি কি করলেন না ইন্টারনাল সিএসএস এর মধ্যে একটা কিছু সিএসএস আপনি অ্যাড করলেন। ধরুন এখানে দিলেন আপনি কালার গ্রিন। আমি যদি এখান থেকে ক্লাসটা সরিয়ে দিই তাহলে দেখুন এখানে যে দুটো H1 ট্যাগ আছে সেটা কালার গ্রিন নিয়েছে, ঠিক আছে। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে এক্সটার্নাল সিএসএস এর মধ্যে কি দেওয়া আছে, H1 ট্যাগের রেসপেক্টে দেওয়া আছে কালার রেড, কিন্তু আমি ইন্টারনাল সিএসএস এর মধ্যে দিয়েছি H1 ট্যাগের রেসপেক্টে কালার গ্রিন। তাহলে কোনটা নিচ্ছে না যেটা আমি ইন্টারনাল সিএসএস এর মধ্যে লিখেছি। তার মানে এক্সটার্নাল সিএসএস এর থেকে ইন্টারনাল সিএসএস এর প্রায়োরিটি হচ্ছে বেশি, ঠিক আছে। এরপরে ধরুন আপনি চাইছেন যে যেটা আপনার এক্সটার্নাল সিএসএস এর মধ্যে লেখা আছে সেটাকেই আপনি ওভাররাইট করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে দিতে হবে ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্টটা যদি আপনি ইউজ করেন তাহলে পরে সেটা ওভাররাইট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে প্রায়োরিটিটা আপনি বুঝতে পারলে আপনার একাধিক জায়গাতে সিএসএস চেঞ্জ করতে সুবিধা হবে। তাহলে আমরা শিখলাম কিভাবে ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস দিয়ে আমরা একটা HTML স্ট্রাকচারকে স্টাইলিং করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা কনসেপ্ট পাবো লেআউট এবং কন্টেনারের সম্পর্কে। ধন্যবাদ।